নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিতর্কিত ইসলামী ধর্মগুরু জঙ্গি মতাদর্শে যুবকদের উদ্বুদ্ধ করেন, সেই জাকির নায়েকের বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল। ভারত সরকার বলেছিল যে জাকির নায়েক ফেরার অপরাধী, বাংলাদেশ যেন তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেয়। ভারতের এই চাপের মুখে পড়ে বাংলাদেশ সরকার জাকির নায়েকের প্রস্তাবিত সফরটা বাতিল করে দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ তো এখন জঙ্গি দেশ। ইউনূস তো চক্রান্ত করছেন রাষ্ট্রপতি হতে পারেন কিনা, কিভাবে নির্বাচনটাকে বানচাল করে দিয়ে এই সুদীবৃদ্ধ ক্ষমতায় টিকে থাকতে পারেন, তার জন্য নানা রকম ছক্কা পাঞ্জা করছেন। বাংলাদেশকে জঙ্গিদের আঁতুর ঘরে পরিণত করেছেন। ভারতকে রক্তাক্ত করার চক্রান্ত হচ্ছে বাংলাদেশের মাটি থেকে। ইউনূস তার প্রধান ষড়যন্ত্রী, ও তো অবৈধ দখলদার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। সামনে নির্বাচন আছে আমাদের, এসআইআর হচ্ছে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নাম বাদ দেওয়া হবে। ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। অনেকে স্বেচ্ছায় ছেড়েও যাচ্ছেন। অনেক বাড়িতে গৃহ সহায়িকারা কাজেই আসছেন না, তারা বাংলাদেশি। শুধু উত্তর 24 পরগনা নিউ টাউন কেন, কলকাতার আশেপাশে কত রোহিঙ্গা বস্তি, কত অনুপ্রবেশকারীদের বস্তি আছে। এ ধরুন কলকাতা পুরসভার 13 নম্বর ওয়ার্ড, খালপাড়ের কাছে যান, বস্তি তৈরি হয়েছে নতুন। সেখানকার আবাসিকরা 7-8 বছর ধরে আছেন, আগে তো ছিলেন না। আপনি দেখলেই বুঝতে পারবেন এরা ঠিক আমাদের রাজ্যের, আমাদের শহরের মানুষ নয়। বাংলায় কথা বলে, ঠিক আছে, বাংলায় তো অনেকেই কথা বলে, বাংলাদেশিরাও তো কথা বলে। সন্দেহজনক। এসআইআর করলে পরে দেখা যাক এরা কতটা নথি টথি দিতে পারে। জাল নথি অনেকের কাছেই আছে, নামও আছে ভোটার তালিকায়, কিন্তু এসআইআর হলে সেটা কতটা ঠিক থাকবে সেটা নিয়ে সংশয় তো আছে। এই আবহে যখন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছেন, 4 ডিসেম্বরের মধ্যেই পর্বটা শেষ হবে। মুখ্যমন্ত্রীর বাড়িতেও বিএলও গিয়েছিলেন। খবরের কাগজে প্রকাশিত হলো দিদিমণি নাকি বিএলওর হাত থেকে ফর্ম নিয়েছেন। এমনকি তৃণমূলের মুখপত্রতেও খবরটা প্রকাশিত হয়েছিল। সব কাগজেই কম বেশি হয়েছে। তা দিদিমণি একটা ফেসবুক পোস্ট করে বলেছেন খবরটা ভুয়ো, অপপ্রচার। আমি জানি না খবরটা ভুয়ো না খবরটা ঠিক, কিন্তু তৃণমূলের দলীয় মুখপত্রে যখন এই খবরটি প্রকাশিত হয়, তখন মুখ্যমন্ত্রীর দাবি সঙ্গে সবসময় সম্পূর্ণ সহমত হওয়াটা নিয়েও একটু ধোঁয়াশা জনমানসে আছে। আসলে মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে এই খবরটা যদি প্রকাশিত হয় তাহলে তার এসআইআর বিরোধী যে অবস্থান সেটা দুর্বল হবে। তিনি এসআইআর এর বিরোধিতা করছেন, সংবিধান হাটে নিয়ে হাঁটছেন, নির্বাচন কমিশনকে গালমন্দ করছেন, ছোটবাবু বলছেন সহায়ক শক্তি। আর তিনি এসআইআর এর ফর্ম হাতে রিসিভ করলেন, বিভ্রান্ত হয়ে যাবে তৃণমূলের কর্মী সমর্থকরা, দিদির ভোট ব্যাংক। তাহলে দিদি যা বলছে আর দিদি যা করছে তার মধ্যে তো কোনো মিল নেই। দিদিমণি বুঝলেন যে এটা তো খণ্ডন করতে হবে, তাই তিনি বিবৃতি দিলেন। খুব ভালো কথা। আসলে যতদিন যাচ্ছে এসআইআর আতঙ্কে দিদিমণির কিন্তু ঘুম উঠেছে। শয়নে স্বপনে জাগরণে শুধু এসআইআর এসআইআর এসআইআর। দেখুন 2002 সালে আর 2025 জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 33%, আর ভোটার বৃদ্ধি পেয়েছে 67%। কোশ্মিনকালে কখনো শুনেছেন এই এক্সপোনেনশিয়াল বৃদ্ধি? ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলার অনেক বিধানসভা কেন্দ্রে ভোটারদের সংখ্যা বৃদ্ধি যা হয়েছে চমকে দেবে আপনাকে। 2009 যা ছিল 2025 সেখানে কোথাও 55, কোথাও 60% বেড়েছে।
কলকাতার অদূরে রাজারহাট নিউ টাউনে কয়েক বছরের মধ্যে 30% বেড়েছে। এগুলো আপনি কোনো অঙ্কেই এর হিসেব পাবেন না। এগুলো ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী। এসআইআর এর লক্ষ্য কি? একজন প্রকৃত ভারতীয় ভোটারের নাম যাতে বাদ না যায়, একজন মৃত ভোটারের নাম যেন তালিকায় না থাকে, একাধিক জায়গায় নাম তোলা ভোটারদের ঠিক করতে হবে কোথায় তারা তাদের ভোটটা দেবেন, এবং অনুপ্রবেশকারী বিদেশি নাগরিকদের নাম যেন ভোটার তালিকায় না থাকে। খুব সিম্পল। তাহলে যে কোনো রাজনৈতিক দলের উচিত এসআইআর প্রক্রিয়াকে সমর্থন করা। তৃণমূল ঠিক উল্টোটা করছে। তার একমাত্র কারণ হচ্ছে তাদের ভয় ভীতি, তাদের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। মতুয়া সম্প্রদায়ের একটা অংশের মধ্যে আতঙ্ক হয়েছে, কিন্তু আমার ধারণা নির্বাচন কমিশন এটাকে মান্যতা দেবে যে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করলে পরে সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা দেখালে পরে তাদের কোনো সমস্যা হবে না। তারা তো হিন্দু শরণার্থী, আর অনুপ্রবেশকারীরা তো হচ্ছে মুসলিম অনুপ্রবেশকারী। হিন্দুরা শরণার্থী হয়েছেন কেন? ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হয়ে। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, সেখানে ধর্মীয় কারণে মুসলিমরা নিপীড়নের শিকার হতে পারেন না। আর সিএ হচ্ছে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। তাই মতুয়া সমাজের মধ্যে যে আতঙ্ক হয়েছে, আমার ধারণা কমিশন সেটাকে অ্যাড্রেস করবে, এবং সিএ তে নাম তোলার জন্য যারা আবেদন করেছেন সেই আবেদনের পর তারা যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা পেয়েছেন সেটা দেখালেই সম্ভবত তাদের উদ্বেগের নিরসন হবে। এই তো আবহ। বিএলওদের ধমকানি চমকানি হচ্ছে, বিএলএরা অনেক সময় হুমকি দিচ্ছেন বিএলওদের, সেই অডিও ভাইরাল হয়েছে। কোনো জায়গায় অনুপ্রাণিত বিএলওরা গাছের তলায় বা পার্টি অফিসে বসে ফর্ম বিলি করছেন। কোনো জায়গায় বিএলওর ঘনিষ্ঠ আত্মীয়, তিনি শাসক দলের ক্যাডার, তিনি বিএলওর হয়ে তার দায়িত্ব পালন করছেন। আবার প্রচুর সংখ্যায় বিএলও তাদের নিজেদের দায়িত্বটাও পালন করছে। 2-2.5 দিনের মধ্যে 2 কোটির উপর ফর্ম তো মানুষের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। তা মুখ্যমন্ত্রী বলছেন সবাই ফর্ম ফিল আপ না করা পর্যন্ত তিনি করবেন না। প্রথম কথা, সবাই কি করে ফর্ম ফিল আপ করবে? যাদের ভোটদানের বয়স হয়েছে তারাই ফর্ম ফিল আপ করবে। আমার মনে হয় মুখ্যমন্ত্রী ওটাই বোঝাতে চেয়েছেন। তা তিনি কি করে বুঝবেন যে সবাই ফর্ম ফিল আপ করেছে? 4 ডিসেম্বরের মধ্যে তো এই পর্বটা শেষ করতে হবে নাকি? মুখ্যমন্ত্রীর জন্য আর এক নিয়ম, আর আমার জন্য আর একটা নিয়ম, এটা তো দেশের সংবিধান বলেনি। উনিও ভোটার, আমিও ভোটার। আমাকেও যে সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, মুখ্যমন্ত্রীকেও কিন্তু সেই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। শুধু মুখ্যমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী যেই হন না কেন, সুপ্রিম কোর্টের বিচারপতি যেই হন না কেন, সবার ক্ষেত্রে এই নিয়মটাই প্রযোজ্য। মুখ্যমন্ত্রী তার ব্যতিক্রম হতে পারেন না। এটা মুখ্যমন্ত্রী জানেন না তো তা নয়, জানেন। উনি দেখলেন একটা ভুল পদক্ষেপ হয়ে গেছে, সেই পদক্ষেপটাকে ঠিক করার জন্যই তিনি ফেসবুকে বিবৃতি দিয়েছেন। আসলে কি জানেন? ভয়, আতঙ্ক। 2002 সালে এসআইআর হয়েছিল। কোন কোন জেলায় সব থেকে বেশি নাম বাদ গেছিল? ওই সীমান্তবর্তী জেলাগুলোতে। সেই ট্র্যাডিশন এখনো আছে। 23 বছরে ভাগীরথী দিয়ে অনেক জল বয়ে গেছে। 2002-কে মাপকাঠি করে তো 2025-কে করা যাবে না। 2002-তে অনেক রকম ফাঁক ফোকর ছিল, সেই জন্য সময় অনেক বেশি লেগেছিল, প্রযুক্তির অত ব্যবহার হয়নি। এবার কমিশনের কাছে যা প্রযুক্তি আছে, 1 মাসের মধ্যে তারাই এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট ফিল আপ করে ফেলতে পারবে। পুরো প্রযুক্তির সাহায্যে পুরো বিষয়টা হচ্ছে। অনলাইনেও আপলোড করা যাবে। তাই 2002-তে যত নাম বাদ গেছিল, 2025-এ তার থেকে আন্দাজে বলা যায় কম করে 4 গুণ নাম বাদ যাবে। মৃত ভোটার, একাধিক জায়গায় নাম আসে এমন ভোটার, এবং অবৈধ ভোটার মানে অনুপ্রবেশকারী। আইপ্যাকে তো বলেছে, তৃণমূলের এস্টিমেট কি, কম করে 70 লক্ষ নাম বাদ যাবে।
কিছু নতুন নাম যুক্তও হবে, কিন্তু বাদ যাওয়া সংখ্যাটা বেশি। তাহলে এই প্রভাব সব থেকে বেশি কাদের উপর পড়বে? যখন মৃত ভোটার, তাদের নামে যখন ভোট পড়ে, অধিকাংশ ক্ষেত্রে বিকেল 4টের পরে এই কাজটা শুরু হয়, শাসকের অনুকূলে যায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যাদের নাম দু জায়গায় আছে তারা অন্য জায়গায় ভোট দেন, কিন্তু এখানেও নামটা কাটাননি। তাদের ভোট কারা পায়? শাসক পায়। সেটার যদি 80% বন্ধ হয়, ভারসাম্যের খেলাটাই বদলে যাবে। এটাতেই তো ভয় শাসকের। তাই মুখ্যমন্ত্রীর এসআইআর বিরোধী আর্তনাদের মূল কারণ হচ্ছে ভয়। ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়। তিনি নিজে তো জানেন সব থেকে বেশি যে কিভাবে এই তালিকাটা তৈরি হয়েছে। প্রতিটা বুথে দেখবেন ফিকটিশিয়াস ভোটার আছে, এবং ভোট গ্রহণের দিন বিকেল 4টের পর যখন লাইন থাকে না, ফাঁকা হয়ে যায় ভোট কেন্দ্র, ভোট কর্মীরাও একটু কি বলবো, সকালের দিকে তাদের যে এরকম কর্মব্যস্ততা থাকে, যেরকম তৎপর তারা থাকেন, খুব স্বাভাবিক। বেলা যত গড়িয়ে আসে, ভোট কেন্দ্রে মানুষের ভিড় যত কমে, তত তারাও একটু তাদের তৎপরতা স্বাভাবিকভাবে একটু কমে যায়। এই সুযোগে তো ওই কাজটা হয়। ধরুন প্রতিটা বুথে এরকম ফিকটিশিয়াস ভোটার আছে, ধরুন 50টা করে আমি গড়ে বললাম ফিকটিশিয়াস ভোটার। এই ফিকটিশিয়াস ভোটারদের প্রত্যেকের ভোট শাসক পায়। এটা শুধু তৃণমূলের ক্ষেত্রে বলছি না, বাম জামানাতেও একই ঘটনা ঘটেছে। ভুয়ো ভোটার, মৃত ভোটারের ভোট বামেরা পেত। তাই তখন নাম হয়েছিল সায়েন্টিফিক রিগিং। সেই ভুয়ো ভোটারদের যদি 80% বাদ যায়, সেটা তৃণমূলের ক্ষতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো এটা কেউ জানেন না। তাহলে আতঙ্কের বহিঃপ্রকাশ তিনি নিজেই করছেন। যে পদক্ষেপগুলো নিচ্ছেন, সেই পদক্ষেপগুলো থেকে মনেই হচ্ছে তিনি খুব কনফিউজড এবং খুব চিন্তায়। বলেন, আমি এত কাজ করেছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকার মানুষের পাশে আছে, আমি 250টা আসন জিতবো, তাহলে এসআইআর নিয়ে আর্তনাদ করছে কেন? হোক এসআইআর। 2002 সালে তরিলদা বলেছিলেন এসআইআর হওয়া ভালো, সাফসুত্র করতে হয় ভোটার তালিকা। দিদিমণির মতো এরকম আচরণ তো করছেন না, তৃণমূলের মতো এরকম ভূতগ্রস্তের মতো আচরণ তো বাম জমানায় হয়নি। বিমানদা কিছু লোক প্রতিবাদ করেছিলেন, গরম গরম কথা বলেছিলেন। সেবারের সঙ্গে এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এনআরসির জুজু দেখিয়ে, ভয় দেখিয়ে, যে কোনো অস্বাভাবিক মৃত্যু হলে বা এমনি মৃত্যু হলেও সেটার সঙ্গে এসআইআর কে ট্যাগ করে দিয়ে একটা ভয়ের বাতাবরণ শাসক তৈরি করতে চাই। যে কেন? একটাই কারণ, এসআইআর তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। যে দিদিমণি এসআইআর হতে দেব না বলে চিৎকার করলেন, এসআইআর হচ্ছে। কমিশন যাদেরকে সাসপেন্ড করতে বলেছিল ওদেরকে সাসপেন্ড করলেন, এফআইআর হয়নি, আগামী দিনে হবে। সিওর বিরুদ্ধে দুর্নীতি ফাঁস করবেন বলে চিৎকার করলেন, লবডঙ্কা করলেন। সাধারণ মানুষ এসআইআর কে সমর্থন করছে। এটা আপনার পক্ষে হজম করা সম্ভব নয়। এর মধ্যেও ম্যাল প্র্যাকটিস করার চেষ্টা হচ্ছে। বিএলওর তালিকাতে অঙ্গনওয়াড়ি কর্মীদের ঢুকিয়ে দেওয়া, যেখানে সরকারি কর্মচারী আছে বলে অনেকে বলছেন, সেখানে তাদের বাদ দিয়ে টিকা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের বিএলও হিসাবে ঢুকিয়ে দেওয়া, এগুলো করছে, শাসক করছে। কিন্তু এত করেও কি নকল বুদ্ধিকর রক্ষা করতে পারবেন? কনফিডেন্সটা তো নেই। ওসব বলচাল আমরা অনেক জানি, 250 পাবো, এই পাবো, সেই পাবো। যখন পাবেনই তখন নাকে তেল দিয়ে ঘুমোন না। এত আস্ফালন করছেন কেন? অফিসের দিন শহর কলকাতাকে অবরুদ্ধ করে হাতে সংবিধান নিয়ে পিছনে ছোট বাবুকে নিয়ে হাঁটছেন কেন? সংবিধান রক্ষা করবেন, পিছনে পিছনে যিনি হাঁটছেন, কদম কদম বাড়ায় যা, তিনি এই রাজ্যে সঞ্জয় গান্ধী, সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী। দিদিমণি সংবিধান নিয়ে হাঁটছেন, তার পিছনে হাঁটছেন সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী ছিলেন। সত্য সে লুকাস কি বিচিত্র এই দেশ। তাই সব দিক থেকে না প্যাঁচে পড়ে গেছেন দিদিমণি।
দলীয় মুখপাত্রে প্রকাশিত খবরকে বলছেন অপপ্রচার। তাহলে দলীয় মুখপাত্র অপপ্রচার করছে নাকি? এই খবরটা প্রকাশ হওয়ায় দিদিমণির অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে পারে। আরে উনি লক্ষ্য পাচ্ছেন এসআইআর এর বিরুদ্ধে, এনআরসি জুজু দেখাচ্ছেন, আর নিজেই ফর্ম ফিল আপ করবেন বলে ফর্ম নিয়ে নিয়েছেন বিএলওর থেকে। আরে দিদিমণি বলেছেন এলে এ তো হিতে বিপরীত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফেসবুকে বিবৃতি দিয়ে মিথ্যা খবর, অপপ্রচার, সংবাদ মাধ্যমকে গালমন্দ করলেন। আমি জানি না এরা মিথ্যা খবরও হতে পারে, কিন্তু সবাই মিথ্যা খবর করলো, কেউ একবারও চেক করলো না। দলীয় মুখপত্রতেও খবরটাকে বার তিনেক চেক করে ছাপা হলো না। এখানেই খটকাটা লাগছে। আসলে ওই বললাম না, ঘুম উড়েছে দিদিমণির এসআইআর এর জুজুতে।